চুপ্পুকে মেরে ফেললো এই ওয়াকাররা, ধরে নিলাম, বা ওয়াকার মারেনি, ধরেন সন্ত্রাসীরা মেরে ফেলতো এই 2024-এর জঙ্গি উত্থানকালে সার্জিস হাসনাতা ধরেন চুপ্পুকে মেরে ফেলেছে, এই অবস্থাটা কল্পনা করেন। চুপ্পুকে যদি তখন মেরে ফেলতো, শেখ হাসিনাকে যেভাবে মেরে ফেলার চেষ্টা করা, মানে মেরে ফেলার প্ল্যান ছিল, একই প্ল্যান যদি চুপ্পুর জন্য থাকতো, চুপ্পুকে তো মেরে ফেলা যেত। আজকে বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়েছে, যে ইউনূস 2 বছর ক্ষমতায় ছিল, পরে নির্বাচন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, চুপ্পুকে ওই দিন মেরে ফেললেও এই ঘটনাটাই ঘটতো বাংলাদেশে, এর বাইরে কোনো কিছু ঘটার কোনো সুযোগ ছিল না। চুপ্পুকে মেরে ফেললে বা চুপ্পু মরে গেলে তারা ক খ গ একজনকে রাষ্ট্রপতি ঘোষণা দিত, সে রাষ্ট্রপতি এই কাজগুলাই করতো। ধরেন মাহমুদুর রহমানকে ঘোষণা দিলে কি জামাত ক্ষমতা পেয়ে যেত? ভেরি আনলাইকলি, কারণ এখানে জনসমর্থন ছিল বিএনপির ততটা সক্ষমতা ছিল যে যেই পথে আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, এই জিনিসটা বাস্তবায়ন করার একটু কষ্ট, একটু সহজ এটা হতে পারত। কিন্তু ইউনূস যদি রাষ্ট্রপতি হয়ে যেত, তাহলেও তারেক রহমানের প্রধানমন্ত্রী হতে আসলে এটা তাকে ঠেকানোর কোনো সুযোগ ছিল না। এখন ইউনূস দীর্ঘমেয়াদে রাষ্ট্রপতি থেকে গেলে তারেক রহমানের জন্য চুপ্পুচ্ছে বেশ হুমকির কারণ থাকতে পারতো, এই একটা জায়গা আছে বিধায় কিন্তু চুপ্পুকে সবসময় বিএনপি কিন্তু আপনার সমর্থন দিয়ে গেছে, চুপ্পুকে সমর্থন দিয়ে গেছে বিএনপি তার সুবিধার্থে। কিন্তু চুপ্পু ওই পদে থেকে আওয়ামী লীগের এখানে 2 পয়সার লাভ যেমন ছিল না, আসলে চুপ্পু না থাকলেও আওয়ামী লীগের 2 পয়সা অতিরিক্ত ক্ষতি হতো না। চুপ্পু কেমন রাষ্ট্রপতি ছিল এটা বোঝার আগে আমাদের প্রশ্ন করা উচিত যে মানুষ হিসাবে চুপ্পুর বিকাশ কতটুকু ছিল। এটা সুস্পষ্ট আমরা কিন্তু চুপ্পু নামের মধ্যে দেখতে পারি। চুপ্পু জাজ ছিল, জেলা জাজ, অর্থাৎ বিসিএস যে বিচার সেই বিভাগের একজন কর্মকর্তা ছিল। পরবর্তীতে চুপ্পু দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হয়েছিল। তারপরে চুপ্পু রাষ্ট্রপতি হয়েছে, মাঝখানে ব্যাংকে চাকরি, ওই যেগুলা বলা হয় ইসলামিক ব্যাংক ট্যাঙ্ক, এগুলা করেছে। দেখুন, চুপ্পু যে জেলা জাজ ছিল, কমিশনার ছিল, ব্যাংকে চাকরি করেছে, কোনোদিন তার মনে হয় নাই যে তার নামে এই যে শাহাবুদ্দিন চুপ্পু থেকে চুপ্পু শব্দটা কাটতে হবে। এটা কখন তার মনে হলো? যে যখন তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলো। রাষ্ট্রপতি নির্বাচিত করার পর আমরা দেখছি যে তিনি আর নামের সাথে চুপ্পু লিখছেন না, অর্থাৎ নিজের থেকে এক বিকশিত হওয়ার সক্ষমতা চুপ্পুর নাই। পরিস্থিতি তাকে যদি বিকশিত করে, যেমন রাষ্ট্রপতি হওয়া, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা আওয়ামী লীগের আনুকূল্যে, তখন তার একটা সচেতনতা হলো যে না, চুপ্পু নামটি আসলে কেউ হাসি ঠাট্টা করতে পারে এটা নিয়ে, সুতরাং এখন এটা কেটে ফেলা দরকার। তাহলে বুঝতে পারছেন যে ব্যক্তির বিকাশে শাহাবুদ্দিন চুপ্পু এই শুধু সামান্য একটা ঘটনাতেই আপনি বুঝতে পারেন যে ব্যক্তি হিসাবে তার বিকাশ হয়নি। এখন ব্যক্তি হিসাবে বিকাশ না হলে, মানুষ হিসাবে বিকাশ না হলে তো ভালো রাষ্ট্রপতি হওয়া যায় না। চুপ্পু রাষ্ট্রপতি থাকাকালে পরবর্তীতে যা যা হয়েছে সবকিছু কিন্তু আপনি এতটুকুন দিয়ে বিচার করতে পারবেন। আমরা কি দেখলাম যে 2024-এর জঙ্গি উত্থানের পর চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতির সাংবিধানিক যে ঠুটো জগন্নাথগিরি সেটাই তিনি করেছেন, এবং পরবর্তীতে আমরা আরো দেখেছি যে তিনি শেখ হাসিনাকে গালিগালাজ করেছেন ফ্যাসিস্ট বলে, সেই জঙ্গি উত্থানকে মহিমান্বিত করেছেন। সংবিধানে যখন লেখা যে বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি ঘোষক, তখন তিনি সংবিধান লঙ্ঘন করে তারেক রহমান এবং বিএনপিকে খুশি করার জন্য তাদের লিখে দেয়া ভাষণে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে তিনি বক্তব্য রাখলেন সংসদে, এবং আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। এবং অনেক চুপ্পুর কিছু স্নেহভাজন লোকজন আছে, তার মধ্যে একজন যেমন গোলাম মাওলা রনি, এরা সবসময় ভিডিও করে চুপ্পুর পক্ষে, চুপ্পু যে একজন বলিষ্ঠ মানুষ, অনেক শক্তিশালী মানুষ, সাহসী মানুষ, মুক্তিযোদ্ধা, হ্যাঁ এটা তো আসলে ফুক্তিযোদ্ধা, বিএনপি তো ফুক্তিযোদ্ধা পছন্দ করে শব্দটা, কোনো এক জায়গায় বলেছিলাম, সেগুলা প্রচার করেছে। কিন্তু যে কোনো বিচারে আমরা যদি দেখি, আমরা যদি দেখবো যে চুপ্পু অতি দুর্বল মনের একজন মানুষ, ভীরু কাপুরুষ। আপনারা যদি এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন, বিএনপির 2 জন রাষ্ট্রপতির সাথে চুপ্পুর যদি তুলনা করেন, বিএনপির প্রথম রাষ্ট্রপতি মানে 91-এর পরে আব্দুর রহমান বিশ্বাস, এইরকম শেখ হাসিনা সরকার যখন 96-এ ক্ষমতা গ্রহণ করেন, তখন কিছুদিন রাষ্ট্রপতির মেয়াদ ছিল তার, যার পরে শাহাবুদ্দিনকে আনা হয়েছিল, বিচারপতি শাহাবুদ্দিন, এই শাহাবুদ্দিন, চুপ্পু না। তারপরে 1/11-র সময় আমরা ইয়াজউদ্দিন সাহেবকে দেখেছি বিএনপির রাষ্ট্রপতি। আপনি দেখেন ইয়াজউদ্দিন সাহেব কি না করেছে, একজন প্রফেসর। ইয়াজউদ্দিন সাহেব একজন মোটামুটি সাদা সিধা মানুষ। ইয়াজউদ্দিন সাহেবকে খুব বলিষ্ঠ চরিত্রের বা কিছুই আপনি বলতে পারবেন না, কিন্তু তিনি বিএনপির যে 2006-07 যে রাষ্ট্র ক্ষমতা দখল রাখা নির্বাচনের মধ্য দিয়ে, তার জন্য এমন কিছু নাই, মানে সর্বোচ্চ করেছেন ইয়াজউদ্দিন আহমেদ, প্রফেসর ইয়াজউদ্দিন। যখন বলা হলো যে কে এম হাসানকে রাষ্ট্রপতি আর হচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকারের আর প্রধান হবে না কে এম হাসান, তখন কিন্তু ইয়াজউদ্দিন এই চিফ অ্যাডভাইজার হয়ে গেলেন। এগুলো ছিল তার ভীষণ স্যাক্রিফাইস। তিনি তখন বয়স্ক অসুস্থ মানুষ, এরপরে তিনি আর বেশি দিন বাঁচেননি।
ওই বয়সে ওই অসুস্থতা নিয়ে ইয়াজউদ্দিন বিএনপির জন্য যেটা করেছেন, আজকে এই চুপ্পুর যেই অসুস্থতার কথা বলা হচ্ছে, এটা আসলে কোনো অসুস্থতাই না যদি আমরা ইয়াজউদ্দিন সাহেবের অসুস্থতার সাথে তুলনা করি। এবং ইয়াজউদ্দিন সাহেব এবং আব্দুর রহমান বিশ্বাস সাহেবকে দিয়ে আওয়ামী লীগ তাদের পক্ষে কোনো কথাই কিন্তু বলাতে পারেনি। এখন অবশ্য অনেকে বলবেন যে চুপ্পু এরকম ভ্যাগ ধরে পড়ে আছে আওয়ামী লীগের উপকার করার জন্য, এগুলো আসলে যুক্তিহীন কথাবার্তা, এগুলোর কোনো ভিত্তি নাই। আমরা যেটা দেখি সেটা হলো যে চুপ্পু তার পদটা ধরে রাখার জন্য বিএনপির সাথে যে কোনো ধরনের সন্ধি, বিএনপিকে যে কোনো ধরনের তোষামোদে সে প্রস্তুত ছিল। এই অবস্থায় চুপ্পুর বিদায় হয়েছে। রাষ্ট্রপতি হিসাবে চুপ্পু যে বলা হচ্ছে যে সে অনেক ঐতিহাসিক ভূমিকা রেখেছে, মানে হলো সে ঢাকাতে দেশে অনেক কিছু হয় নাই, ইউনুস নিয়ন্ত্রণে ছিল, তারপরে দেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে, এই নিয়ে দেখেন একদল জামাত শিবিরের কর্মী, এমনকি কিছু গুপ্ত শিবির যেগুলোকে এখন আওয়ামী লীগ অনেকটা তাদের শিক্ষাগুরু হিসাবে মেনে নিয়েছে, এরাও কথা বলছে। কিন্তু বাস্তবতাটা কিন্তু তা না। বাস্তবতা হলো, ধরুন চুপ্পুকে মেরে ফেললো এই ওয়াকাররা, ধরে নিলাম, বা ওয়াকার মারেনি, ধরেন সন্ত্রাসীরা মেরে ফেলতো এই 2024-এর জঙ্গি উত্থানকালে সার্জিস হাসনাতা ধরেন চুপ্পুকে মেরে ফেলেছে। এই অবস্থাটা কল্পনা করেন। চুপ্পুকে যদি তখন মেরে ফেলতো, শেখ হাসিনাকে যেভাবে মেরে ফেলার চেষ্টা করা, মানে মেরে ফেলার প্ল্যান ছিল, একই প্ল্যান যদি চুপ্পুর জন্য থাকতো, চুপ্পুকে তো মেরে ফেলা যেত। আজকে বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়েছে, যে ইউনুস 2 বছর ক্ষমতায় ছিল, পরে নির্বাচন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, চুপ্পুকে ওই দিন মেরে ফেললেও এই ঘটনাটাই ঘটতো বাংলাদেশে। এর বাইরে কোনো কিছু ঘটার কোনো সুযোগ ছিল না। চুপ্পুকে মেরে ফেললে বা চুপ্পু মরে গেলে তারা খ গ একজনকে রাষ্ট্রপতি ঘোষণা দিত, সে রাষ্ট্রপতি এই কাজগুলাই করতো। ধরেন মাহমুদুর রহমানকে ঘোষণা দিলে কি জামাত ক্ষমতা পেয়ে যেত? ভেরি আনলাইকলি, কারণ এখানে জনসমর্থন ছিল বিএনপির ততটা সক্ষমতা ছিল যে যেই পথে আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, এই জিনিসটা বাস্তবায়ন করার একটু কষ্ট, একটু সহজ এটা হতে পারতো। কিন্তু ইউনুস যদি রাষ্ট্রপতি হয়ে যেত, তাহলেও তারেক রহমানের প্রধানমন্ত্রী হতে আসলে এটা তাকে ঠেকানোর কোনো সুযোগ ছিল না। এখন ইউনুস দীর্ঘমেয়াদে রাষ্ট্রপতি থেকে গেলে তারেক রহমানের জন্য চুপ্পুচ্ছে বেশ হুমকির কারণ থাকতে পারতো। এই একটা জায়গা আছে বিধায় কিন্তু চুপ্পুকে সবসময় বিএনপি কিন্তু আপনার সমর্থন দিয়ে গেছে, চুপ্পুকে সমর্থন দিয়ে গেছে বিএনপি তার সুবিধার্থে। কিন্তু চুপ্পু ওই পদে থেকে আওয়ামী লীগের এখানে 2 পয়সার লাভ যেমন ছিল না, আসলে চুপ্পু না থাকলেও আওয়ামী লীগের 2 পয়সা অতিরিক্ত ক্ষতি হতো না, যেটা হয়ে গেছে। কিন্তু এই চুপ্পুকে নিয়ে যেসব কথা বলা হচ্ছে যে সে এইটা করেছে ওইটা করেছে, বীর মুক্তিযোদ্ধা, এগুলো হলো মানুষের কল্পনা, সান্ত্বনা। চুপ্পুরও কিছু শুভানুধ্যায়ী আছে, তাদের আলাপ আলোচনায় এইটা আছে আর কি। তারপরে যে এটা খুব গুরুত্বপূর্ণ যে চুপ্পু, ওয়াকার, খন্দকার, মোশতাক এগুলা নিয়ে আওয়ামী লীগ কিন্তু বলে যে লিগে অনেক সব মোশতাক। আওয়ামী লীগের এই দুঃখটা আছে যে কর্মী নেতা সবার মধ্যে যে লীগ মোশতাকে ভর্তি, এখানে বলেই তারা থেমে যায়। তারপর তারা শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকে যে পরের শব্দ বললে না শেখ হাসিনা রাগ করেন, এই জন্য আর পরের শব্দগুলা বলে না। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের 2024-এর যে অধপতন হয়েছে, সেইটাতে আওয়ামী লীগের বর্তমানে সবচেয়ে বেশি হোমওয়ার্ক হওয়া উচিত ছিল যে আওয়ামী লীগ কেন এত মোশতাকে ভর্তি, আওয়ামী লীগ কেন 75ও মোশতাক পেল, 2024ও মোশতাক, এত মোশতাকে আওয়ামী লীগ কেন ভর্তি। এই জিনিসটা আজকে আওয়ামী লীগের যদি প্রধান রাজনৈতিক কর্তব্য হয়, সেটা হওয়া উচিত। অর্থাৎ অভ্যন্তরীণভাবে তাদের প্রজ্ঞা, শিক্ষা, অনুশীলনের মধ্যে এই জিনিসটাই সবচেয়ে বেশি আলোচনায় আসা উচিত। তারা যে আমি শুনি যে শত শত তারা নাকি মিটিং করে, কোথায় জানি কি আছে ওদের ফোরাম, সেখানে কি কোথাও এই আলোচনাটা হয়? ওবায়দুল কাদের একটু শুধু বলেছিল যে ওয়াকার এরা মোশতাক, এটা বলার সাথে সাথে বলেছে যে না, ওবায়দুল কাদের শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে। ওবায়দুল কাদের নিজেরও ব্যর্থতা আছে, কিন্তু প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক, এবং এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে হাজার হাজার ঘন্টা আলোচনা হওয়া উচিত। আমি যেটা বলে দিচ্ছি দৃঢ়ভাবে, এখানে আমার বিশ্লেষণ করার কিছু নাই। আওয়ামী লীগের মধ্যে মোশতাক ক্ষমতা পায়, মোশতাকরা আওয়ামী লীগের বঙ্গবন্ধুকে খুন করে, শেখ হাসিনাকেও খুন করে ফেলবে ভবিষ্যতে। এর একমাত্র কারণ হলো আওয়ামী লীগ যেই স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ শাসন করেছিল, যে 72-এর সংবিধান কিংবা তারও আগে স্বাধীনতার ঘোষণাপত্র, আওয়ামী লীগ সেই চেতনাটার প্রতি অবিচল থাকেনি। মানে এইটার উপরই যে তাদের মানে এই চেতনাটার সংহতি, চেতনাটার বিকাশ, চেতনার শক্তি যে তাদেরকে রক্ষা করতে পারে, এইটা আওয়ামী লীগ কখনো বুঝতে পেরেছে এমনটা আমরা দেখি না। তারা শেখ হাসিনা আমলে আমরা যেটা দেখেছি, শেখ হাসিনা ভেবেছেন যে রাষ্ট্রের উন্নতি করলে তিনি রক্ষা পাবেন, কিন্তু যেটা পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয়েছে।
এখন দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ করতে পারেন যে আমি তো এত কিছু করেছি, যেটা আবার তিনি একজনকে বলেছেন, উনি আবার এমন ভাবে বলেছেন যে ওইটা শেখ হাসিনাকে আসলে দুর্বল হিসাবে মানে সেটা আমি কিন্তু বলিষ্ঠ প্রতিবাদ করেছিলাম যে শেখ হাসিনা এত দুর্বল নয়। কিন্তু ওই লোকের ভিডিও আবার আওয়ামী লীগরাই দেখে 80-90 হাজার লোক ওইটা দেখেছে। আসলে তো শেখ হাসিনা ওই রকম দুর্বল মানুষ নন, সেখানে ওই লোক যেটা প্রকাশ করেছে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে শিক্ষা দীক্ষা এতটাই কম যে তারা বুঝতে পারে না যে কোন জিনিসগুলো তাদের শোনা উচিত, প্রচার করা উচিত। এই যে এখন যে আজকে যখন আমি এই বক্তব্যটা রাখছি, আমি দেখছি যে আওয়ামী লীগের মধ্যেই একটা গুপ্ত শিবির ঢুকে তাদের চিন্তাকে এখন সে রীতিমতো শুধু ফেসবুকে লেখে, সে আজকেও বড় একটা এই রাষ্ট্রপতিকে নিয়েই একটা পোস্ট দিয়ে দিয়েছে, রাষ্ট্রপতি হ্যান করেছে ত্যান করেছে। এবং আওয়ামী লীগের লোকজন কিন্তু ওই লোকটার দ্বারা এখন শিক্ষিত হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে গুপ্ত শিবির, গুপ্ত জামাত, পাকিস্তানপন্থীরা আওয়ামী লীগকে শিক্ষিত করা শুরু করেছে। আর আমরা যারা সত্যিকারের আওয়ামী লীগের বন্ধু, আমরা কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই শিক্ষিত করতে পারছি না। প্রমাণ কি? প্রমাণ হলো আমার ভিডিওগুলো আওয়ামী লীগ 2-4 হাজার 3 হাজার মানুষ দেখে, আর ওইসব লোকের ভিডিও কিন্তু লাখ লাখ, ভিডিও না থাকুক ফেসবুক যেটাই হোক, লাখ লাখ প্রচার হয়, তারা সবাই দেখে। এদেরকে মানে ইতিমধ্যে একেবারে সারটা ডেকে অনেক অস্থির কারবার। যে আওয়ামী লীগের আজকের অভ্যন্তরীণ চর্চা এটাই হওয়া উচিত যে কেন এই দলে এত এত খন্দকার মোস্তাকে ভর্তি। আর যদি সবই খন্দকার মোস্তাক হয়ে যায় তাহলে তো আওয়ামী লীগের আসলে রাজনীতি করা উচিত না, তাই না? এখনই ছেড়ে দেওয়া উচিত বাংলাদেশে। এইরকম 2 দিন পরই আরেকজন মোস্তাক আসবে, এটা নিয়ে তাদের অভ্যন্তরীণভাবে বিষয়টা ভালোভাবে ভেবে দেখা উচিত না? আমরা কিন্তু সেটা দেখি না। আমরা শুনি যে হাজার হাজার তারা মিটিং করে। হ্যাঁ, মিটিং ওগুলো জননেত্রী শেখ হাসিনা কর্মীদের সাথে যে মিটিংগুলো করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরে যে শত শত মিটিংয়ের কথা শুনি, সেখানে কি একবারও এই পর্যন্ত আলোচনা হয়েছে যে আর এই যেই লোকগুলো আলোচনা করে তাদের কি এই যোগ্যতা আছে যে খন্দকার মোস্তাক দলে ভবিষ্যতে হবে না, এই পথটা রুদ্ধ করার জন্য কি ধরনের চিন্তা তৈরি করা দরকার, কি ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা দরকার, সেই যোগ্যতা কতজনের আছে সেটাও কিন্তু যারা বুঝছেন আমার কথাটা তারা সহজেই বুঝতে পারেন। আরেকটা প্রশ্ন করি, এটার উত্তর খুব বেশি দিব না। 5 আগস্ট 2024 থেকে চুপু রাষ্ট্রপতি থাকাতে কার লাভ কার ক্ষতি হলো? লাভ হয়েছে সরাসরি বিএনপির। বিএনপি দেখেছে যে চুপু রাষ্ট্রপতি থাকলে তাদের অনেকগুলো কাজ সহজে হবে। তাদের যে সেখানে ইউনুস বা অন্য কেউ থাকলে একটু জটিল হতে পারে, কিন্তু চুপ্পু থাকলে ভয়ে থাকবে, যা বলবে ধমক দিয়ে তাই করবে। চুপ্পু তাই করিয়ে দিয়েছে। সুতরাং চুপ্পু এতদিন রাষ্ট্রপতি থাকাতে 2024-এর পর সেটা পুরোপুরি চুপ্পুর লাভ। এখানে আসলে বিএনপির লাভ এবং চুপ্পুর লাভ। চুপ্পু রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রপতি থাকলে বঙ্গভবনে থাকা যায়, হ্যাঁ, অনেক ভাতা পাওয়া যায়, অনেক টাকা, গাড়ি বাড়ি, চাকর বাকর সব পাওয়া যায়। এই দুজনের লাভ। এখানে বাংলাদেশ রাষ্ট্রের কোনো লাভ হয়নি, আর কারো কোনো লাভ হয়নি। ওয়াকারের লাভ হয়েছে বলতে পারেন, কারণ চুপ্পুকে যদি ওই সময় ফেলে দিতে পারতো, ওয়াকারকেও তারা ফেলে দিতে চাচ্ছিল। যেমন ইউনুস রাষ্ট্রপতি হয়ে গেলে হয়তো ওয়াকারকে বরখাস্ত করে দিত এবং সেটাতে ওয়াকারের ক্ষতি হতো। কিন্তু এই যে প্রক্রিয়াগুলো, ওয়াকারকে বরখাস্ত করে দেয়া বা ক্ষমতায় রাখা, এখন পর্যন্ত দৃশ্যমান কিছুই নাই যেটাতে আওয়ামী লীগের কোনো লাভ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের অবুঝ অবোধ মানুষগুলো মনে করে যে কোনো না কোনো তাদের লাভ হয়েছে। এটা পুরোপুরি তাদের আসলে পরিস্থিতি বুঝতে না পারা একটা, যেমন তেমন হচ্ছে কোনো কিছুতে সান্ত্বনা পাওয়া, বোধ ও আমার আছে, এই আমার আছে। এইটা হয় কখন? যখন আসলে একটা রাজনৈতিক দল তার ঘোষিত আদর্শটা প্রচার করে না, বোঝে না, শিক্ষিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করে না, যেটা আওয়ামী লীগের মধ্যে আছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে বোঝা যায় না, তখন আসলে এই অবস্থাটা হয়। আজকে চুপ্পু, কালকে ওয়াকার। কিন্তু নিজের যে অন্তর্নিহিত শক্তি, যেটার প্রতি আমরা ডাক দিতে চাই, যে দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের ইতিহাস, এই যে দুটো শক্তি আওয়ামী লীগের, এই দুটো শক্তি আপনারা অনুভব করেন, অনেক শক্তিশালী হবেন। সেটা তারা অনুভব করতে পারে না, সেই শিক্ষা তাদের দেওয়া হয়নি। ফলে তারা অনুভব করে আজকে চুপ্পু, কালকে ওয়াকার। দুটোই আসলে অতি নিম্নমানের মানুষ, এদের কোনো সাহস নাই। কোনো আওয়ামী লীগ এরা যেই দলের যাবে সেই দলের, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসাবে এদের বা মুক্তিযোদ্ধা হিসাবে চুপুর আলাদা কোনোই গুরুত্ব নেই। কিন্তু এটা সাধারণভাবে ভাবা হচ্ছে, যেটা আখেরে আওয়ামী লীগের সচেতন হওয়ার পেছনে একটা বাধা, যে বোধহয় আমার চুপ্পু এখনো আমারই আছে। চুপ্পু কি বিএনপির সাথে বেইমানি করতো? একেবারেই না। চুপ্পু কখনোই বিএনপির সাথে বেইমানি করতো না। হ্যাঁ, চুপ্পু আরেকটা সুযোগ গ্রহণ করতো। শেখ হাসিনা চলে আসলে, ক্ষমতায় বসে গেলে চুপ্পু সবকিছু বলতো যে আমি থেকে এগুলা করেছি, আমি বিএনপিকে ফেলে দিয়েছি। সেখানে তখন মানে যতদিন বিএনপির কোনো ক্ষতি হচ্ছে না রাজনৈতিকভাবে, ততদিন আসলে চুপ্পু কখনো বিএনপির সাথে বেইমানি করতো না, কারণ চুপ্পু তো সেই ধাতে গড়ে ওঠা মানুষই না। প্রশ্ন হলো যে বিএনপি এখন কেন চুপ্পুকে ফেলে দিল, আরো আগে কেন ফেলে দিল না? বিএনপি এখানে অনেকগুলো চাতুর্যের অংশ নিয়ে, চাতুর্য না, প্রজ্ঞা বলেন এটাকে, রাজনৈতিক অভিজ্ঞতার ব্যবস্থা, মানে দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে একটা অভিজ্ঞতা আছে বিএনপি। চুপ্পুকে তার দরকার, যেদিন দরকার সেদিনই তো ফেলে দেওয়া যায় না। কিছুদিন অপেক্ষা করলো। আর এখানে আরেকটা লাভ বিএনপির হয়ে গেল, এটা অনেক আলোচনা করেছেন এবং এটা বাস্তব, যে এই চুপ্পুকে এই কয়েক মাস রাখাতে এখন বিএনপি যে রাষ্ট্রপতি নিয়োগ করবে, সেই রাষ্ট্রপতি কিন্তু আবার পরবর্তীতে আরো কিছুদিন, অর্থাৎ বিএনপির 5 বছর চলে গেলেও আরো কিছুদিন, 3 মাস 4 মাস 6 মাস কিন্তু ক্ষমতায় থাকবে, রাষ্ট্রপতির পদে থাকবে।
সেরকম একটা সময় বিএনপি তো এখন আমরাও জানি না বিএনপি কি ধরনের ইলেকশনের ব্যবস্থা করবে ভবিষ্যতে। ওই রকম অবস্থায় নিজস্ব বিশ্বস্ত লোক থাকলে যে অনেক উপকার হয় এটা বিএনপি দেখেছে আব্দুর রহমান বিশ্বাসকে দিয়ে। কারণ আব্দুর রহমান বিশ্বাস ওই যে নাসিম সেনা প্রধান নাসিমের কুঠে গিয়ে দিয়েছিল খুব সে একেবারে সাফল্যের সাথে। তারপরে ইয়াজউদ্দিন তো জীবন বাজি রেখে কিন্তু এই বিএনপির পক্ষে খেটেছে। তো বিএনপি তো এইরকম বিশ্বস্ত লোক নিয়োগে, বিএনপিতে তো কোনো খন্দকার মোশতাক আসলে সেইভাবে নাই। হ্যাঁ কিছু আছে, কিন্তু তারা আসলে খন্দকার আওয়ামী লীগের যে ধরনের খন্দকার মোশতাক সেই রকম না। যেমন সেইভাবে বললে তো এই যে এখন যে হাফিজউদ্দিন স্পিকার সেও কিন্তু বিএনপির খন্দকার মোশতাক। এরা কিন্তু বিএনপি ছেড়ে বের হয়ে গিয়েছিল ওই 1/11 চলাকালীন। সেই আলোচনা আমি যাচ্ছি না, এখানে আওয়ামী লীগ এবং চুপ্পু কেন্দ্রিক। চুপ্পুকে ফেলে না দিয়ে বিএনপি এখন যে লাভটা পেল, যে আসবে সে বিএনপির 5 বছর শেষ হয়ে গেল, আর 5-6 মাস ক্ষমতায় থাকবে। এই 5-6 মাসে নতুন কোন সরকার হবে কি হবে এগুলো যদি আব্দুর রহমান বিশ্বাস এবং ইয়াজউদ্দিন বিএনপির দুর্দিনে যেরকম কাজে লেগেছিল, অর্থাৎ বিএনপির ওই দিনগুলোতে আব্দুর রহমান বিশ্বাস জেনারেল নাসিমের কু ব্যর্থ করে দিয়ে, কিংবা ইয়াজউদ্দিন ইলেকশনকে ম্যানিপুলেশনে বিএনপির সাথে সম্পূর্ণরূপে মানে একজোট হয়ে কাজ করে যে উপকার করতে চেয়েছিল বিএনপির, এখন তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারবে। তবে এইখানে যে চুপ্পুকে ফেলে দেওয়ার আগে যে কাহিনী বলা হলো যে চুপ্পু বিলাতে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন এই জন্য ফেলে দিয়েছে, এটা কিন্তু কোনো প্রমাণ নাই। আর চুপ্পু এরকম কিছু করেছে কিনা সেটা হলে বিএনপির উচিত ছিল সেটা প্রকাশ করা, এখনো কিছু প্রকাশ হয় নাই। আর এই যুগে তো অনেক কিছু আপনার এআই দিয়েই অনেক কিছু বানানো যায়, সেগুলা বানিয়ে ভবিষ্যতে প্রচার করবে না সত্য আমরা কিন্তু জানি না, কিন্তু সত্যটা বিএনপির প্রকাশ করা উচিত। এই সত্য প্রকাশ করলেও কিন্তু বিএনপি হয়তো করবে না, এই জন্য যে যদি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার সাথে কথা বলে থাকেন তর্কের খাতিরে ধরছি, এটাও কিন্তু বিএনপির জন্য ভয়াবহ একটা অবস্থা। যে তাহলে এরকম আরো কতজন শেখ হাসিনার সাথে কথা বলতেছে, তাই না? এই রাষ্ট্র তো শেখ হাসিনা 16 বছর শাসন করেছেন, সুতরাং শুধু চুপ্পুই যে কথা বলবে এমন তো না, অনেকেই তো কথা বলতে পারেন। এইটা কিন্তু যদি বলে থাকে এটা বিএনপির জন্য একটা বড় ধরনের ভয়ের খবর। কিন্তু এত তাড়াহুড়া করে 2 দিনের মাথায় তাকে ফেলে দেয়া, এবং স্পিকার নাকি বিদেশে ছিল, সে নাকি দৌড়ে বিদেশ থেকে চলে এসছে, এইটা দৃষ্টিকটু হয়েছে। এইটা আবার বিএনপির একটা বৈশিষ্ট্য। বিএনপি কিন্তু 2টি রাষ্ট্রপতিকে এইরকম করেছে, একজন বদরুদ্দোজা চৌধুরী তাদেরই রাষ্ট্রপতি, আর একজন এই শাহাবুদ্দিন চুপ্পু। এইটা আবার বিএনপির যে চিরাচরিত যে সন্ত্রাসী কায়দা সেটার একটা বহিঃপ্রকাশ। এইভাবে চুপ্পুকে ফেলে দেওয়ার কোনো দরকার ছিল না। এটা নিয়ে একটু পরে আর একটু আলোচনা করব। আরেকটা জিনিস হলো যে চুপ্পুকে কি বিএনপি জেলে নিবে, বিদেশ চলে যেতে দিবে, কি করবে? আমার মনে হয় জঙ্গিরা মোটামুটি যেই পরামর্শ দিচ্ছে তারেক রহমানকে সেটাই তার জন্য ভালো হবে করা। চুপ্পুকে সে হয়তো বিদেশে যেতে দিবে না, আবার চুপ্পুকে জেলেও নেবে না। জেলে নিলে তো আরেকটা ফ্রন্ট খুললো, বিএনপি তো এমনিতে অনেক ফ্রন্টে এখন সমস্যা জর্জরিত, ফলে আমার মনে হয় না চুপ্পুকে তারা জেল টেল দিবে। তবে বিদেশে দিতে গেলে চুপ্পু কি করে না করে, আমি যদিও মনে করি যে আওয়ামী লীগের যেসব নেতা অনেক টাকার কুমির হয়ে বিদেশে চলে গিয়ে কিছুই করতে পারছে না, চুপ্পুও নানানভাবে ওইভাবে ধরা থাকবে, চুপ্পুরও আসলে কিছু তেমন করার থাকবে না। চুপ্পুর যেটা সত্যিকারের সময় ছিল করার, জীবন বাজি রেখে শেখ হাসিনার জন্য কিছু করার, সেটা ছিল 24শে আগস্টের জঙ্গি উত্থানের পর। সেই সময় তো আমরা চুপ্পুকে দেখলাম যে থরথর করে কাঁপছে ভয়। হ্যাঁ, এত সাহসী মানুষ। ওই সময় আসলে মানুষের চরিত্র প্রকাশ পায়। কিছু করতে না পারলেও চুপ্পুর তখন পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করলে রাষ্ট্র জঙ্গিরা নিয়ে নিত, আফগানিস্তান হয়ে যেত। এগুলো অত্যন্ত ভুয়া জিনিস। বাংলাদেশ এমনিও আফগানিস্তান হয়ে গেছে, এর চেয়ে বেশি কিছু হতো না। এবং আজকে তারেক রহমানই ক্ষমতায় থাকতো, হয়তো এটা একটু ইন্টারনালি একটু মোর কেওটিক হতে পারতো, কিন্তু আসলে এর বেশি কিছু হতো না। কিন্তু চুপ্পু কেন পদত্যাগ করলো না? চুপ্পু কেন কোনো সাহসী ভূমিকা নিল না? চুপ্পু কেন বিএনপির সাথে একীভূত হয়ে গেল? এই আলোচনাটা আমাদের অত্যন্ত জরুরি, সেটা একটু করি। দেখেন, মূল জিনিসটা আমি মনে করি টাকার কুমির হওয়া। চুপ্পুর যদি ইচ্ছাও থাকে শেখ হাসিনার জন্য কিছু করা, শেখ রেহানার জন্য কিছু করা, এটা সে টাকার জন্য করবে না। কারণ সে যেহেতু দুর্নীতিবাজ, সে যেহেতু অর্থের মালিক হয়েছে, তার চিন্তা হলো যে এই অর্থ আর কিছু না হোক, এই দুর্নীতির জিনিস বের করেই তাকে তারা জেলে নিতে পারে। এই ভয়েই কিন্তু চুপ্পু মূলত এই তারেক রহমানের সাথে একীভূত হয়ে গেছে। মূল জিনিসটা কেউ আলোচনা করছে, সেটা হলো চুপ্পুর অর্থ সম্পদ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা নিয়ে কেউ যাতে প্রশ্ন না তোলে, সেই চেষ্টাটা চুপ্পু করে গেছে, এখনো সে এটাই করে যাবে। এর বাইরে চুপ্পুর আর কোনো একটা কিছু করার নাই। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে এইরকম ব্যক্তি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, এদেরকে দিয়ে উনি যদি আশা করেন যে ভালো কিছু পাবেন দুঃসময়ে, সেটা আসলে পাবেন না, কিন্তু পান নাই, এটাই প্রমাণিত হয়েছে। আর এটাই বলে যে তাহলে বিএনপির কি করা উচিত ছিল? চুপ্পুকে অবসরের মানে চুপ্পুর পদে এইভাবে খালি না করে কি করা উচিত ছিল? বিএনপি যদি একটা প্রজ্ঞাবান রাজনৈতিক দল হতো, তাহলে তারা চুপ্পুকে সাংবিধানিক পথে যেটা অভিশংসন আছে সেটা করতো। এটা করতে তো বিএনপির কোনোই সমস্যা নেই।
বিএনপির, এটা তো জামাত, বিএনপি, এনসিপি 300, ওদের 350 এমপি আছে এখন, সবাই কিন্তু এটাতে ভোট দিত। সেটাতে করলে বিএনপিকে বলা হতো যে তারেক রহমান রাজনৈতিকভাবে একটু পরিপক্ক হয়েছেন। এখন যেটা হয়েছে এটা পুরোটাই মাস্তানি। এটা তাদের রাষ্ট্রপতিকেও তারা করেছিলেন, বদরুদ্দোজা চৌধুরীকে তুমি করতে পারেন যে হয়তো তাকে একটু সম্মান দিতে চেয়েছিলেন, যে ইমপিচমেন্ট হলে মানুষ মনে করে যে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হবে। আসলে তো তা না, ইমপিচড হলে একজন মানুষের যদি তার জাতির কাছে, মানুষের কাছে সম্মান পাওয়ার থাকে, তাহলে কেবল সে সম্মান পায়। এই পথে শাহাবুদ্দিন চুপ্পু যে পথে গেল, এই পথে বিএনপিরও বদনাম হলো, শাহাবুদ্দিন চুপ্পুরও বদনাম হলো। আসলে দুইটা পক্ষই এখানে একটা, চুপ্পু তো আসলে কিছুই করার নাই, বিএনপি একটা কুৎসিত কাজ করলো চুপ্পুকে এইভাবে তড়িঘড়ি করে সরিয়ে দিয়ে। তড়িঘড়ি করে ওরা সরাতে পারতো, যে তারা সংসদ বসিয়ে একদিনে, এটা 1 ঘন্টার কাজ, তারা 2 লাইন লিখে ইমপিচ করে দিত তার কোনো একটা দোষ টোষ বলে, তাহলে অন্তত আইন কানুন মানার যে একটা উদাহরণ স্থাপিত হতো। শুক্রবারে একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে জননেত্রী শেখ হাসিনার সাথে। তবে আপনারা তো বলতে পারেন যে শুক্রবারে এই মিটিংটি হয়েছে, সুতরাং শুক্রবারে কেন ভিডিওটি আপলোড করেনি? কারণ হচ্ছে শুক্রবারে আপনারা সারাদিন আমরা সকলে ব্যস্ত ছিলাম চুপ্পু আছে না গেছে এটার কারণে, যার কারণে দেখলাম মানুষের ইন্টারেস্ট ওইদিকে থাকবে। সুতরাং আমি চিন্তা শনিবার সকালবেলায় ভিডিওটা যাক, আপনারা সকলে দেখেন। তো অনেকে যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অলরেডি জেনে গেছেন। আমি মনে বলেছিলাম 8জন কমিশনার এবং 4জন আপনার চেয়ারম্যান দেখা করেছেন। সেটা হচ্ছে যে আপনার জেলা পরিষদের চেয়ারম্যানরা 4জন। তো এই 8জন যারা দেখা করেছেন, এটা এখন অনেকে বলতে পারেন যে ভাই এই 8জন দেখা করেছেন বা 12জন দেখা করেছেন, আপনি এগুলো বলে দিচ্ছেন, সকলের নাম বলে দিচ্ছেন, কে কোন এরিয়ার বলে দিচ্ছেন, ভাই কেন, ভাই এটা তো ক্ষতি হয়। তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার নেত্রীর সাথে যারা দেখা করেন তারাও যেমন চোর না, তাদের কথা বুক ফুলে বললে সামান্যতম পাপ হবে না। আর যারা মনে করেন যে সব গোপন রাখতে হবে, তাদের বলি আপনারা গোপনেই থাকেন, কারণ আপনারা আন্ডারগ্রাউন্ডের লোক। আপনারা হচ্ছেন, আমি সবসময় একটা কথা বলি যে বিএনপির ভিতরে যেমন 20% জামাত আছে, আওয়ামী লীগের ভিতরেও এখনও 30% গুপ্ত জামাত রয়েছে, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি নেই। তো আপনারা হচ্ছেন সেই জাতীয় গুপ্তরা, যারা খবরের জন্য অতিষ্ঠ থাকবেন, কিন্তু কোনো খবর সামনে এসে গেলে ভাই এটা তো গোপন রাখার কথা ছিল, এ সব বইলা দেন কেন ভাই, ওরে ভাই এটা বইলা দেন কেন ভাই, অমুকের নাম তুললেন কেন। এটা হচ্ছে যে আপনাদের ওই যে 10/10 থাকতে থাকতে আপনাদের মাথায় এরকম হয়ে গেছে। তাছাড়া যাক, বাদ দেন, যার যার চিন্তা তার ওই বিনাশকালে বুদ্ধি নাশ একটা কথা আছে, যে আপনাদের কাছে মনে হয় যেন কেউ কথা বললে বা ইয়ে করলে, আমরা কারা দেখা করেছে কারা কথা বলছে এটা বলছি, ওখানে কি কথা হয়েছে ভিতরে, কি কি গোপন কথা হয়েছে সেটা আমরা প্রকাশ করি না, যেটা আপনার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে করে ওটা রেকর্ড করে ছেড়ে দেন তেমনি। তো আজকে চলুন, আজকে যারা যারা দেখা করেছে দেখেন, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম নেত্রী যেদিন আপনার ঘোষণা দিয়েছেন যে নেত্রী ডিসেম্বরের মাঝে ফিরবেন, তার ঠিক 6 দিন পরে প্রথম একটা গ্রুপ দেখা করেছে, যেখানের মধ্যে আপনারা সকলেই জানেন বিপ্লব বড়ুয়া, SM কি বলে আমাদের এই যে মন্ত্রী সাহেব, সমরেজা ভাই, এরপরে ঝর্ণা বারোই, এরপরে নানক সাহেবের মেয়ে, এ ধরনের আরও 8জন দেখা করেছিলেন। আর আজকে দেখা করেছেন 12জন। তো এটা ছিল যে আপনার ঢাকা দক্ষিণের 8জন কমিশনার। 2 নং ওয়ার্ডের কমিশনার আনিসুর রহমান সরকার বা আনিসুর রহমান, উনি কমিশনার ছিলেন দক্ষিণ গোরান ও খিলগাঁও থানা। এরপরে 10 নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, উনি হচ্ছেন যে মতিঝিল এজিবি কলোনি ফকিরাপুল এলাকা, মতিঝিল থানা। এরপরে 20 নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন বা ফরিদউদ্দিন, এলাকা হচ্ছে যে আপনার সেগুনবাগিচা, তোপখানা রোড, বঙ্গবন্ধু এভিনিউ এবং ঢাকা মেডিকেল কলেজ সচিবালয় সংলগ্ন এলাকা, মানে শাহবাগ থানার উনি। 21 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, এলাকা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, নীলক্ষেত ও রমনা এলাকা, শাহবাগ থানা। 24 নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, এলাকা শহীদনগর ও আমলিগোনা এলাকা, লালবাগ থানা। এবং 38 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আহমেদ ইমতিয়াজ মান্নাফি অথবা গৌরব,
যিনি গৌরব নামে পরিচয়, 38 নাম্বার উনি। ওনার এলাকা হচ্ছে নবাবপুর রোড, কাপ্তান বাজার, বনগ্রা লেন, জেনিনগর রোড লেন এলাকা, ওয়ারি থানা। এরপরে 69 নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদের এলাকা ডেমরা, কামারপাড়া ও ডেমরা ইউনিয়নের প্রাক্তন 1, 2 ও 4 নং ওয়ার্ডের। এই 8জন কমিশনার দেখা করেছেন। সাথে যে 4জন আপনার জেলা পরিষদের চেয়ারম্যান দেখা করেছেন, তার মধ্যে একজন হচ্ছে পিপলু, যশোর জেলা পরিষদ, নাসির, সিলেট জেলা পরিষদ, রোমান, শেরপুর, রাজশাহী, এবং মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী। ওনারা দেখা করেছেন নেত্রীর সাথে। এখন নেত্রীর সাথে দেখা করেছেন, তবে আজকের যে হাই ভোল্টেজ যে মিটিংটা, এটা কমিশনার এবং জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে এই মিটিংয়ে ওনাদেরকে সবাইকে একসাথে বসে সমন্বিত। ওনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে মনে হয়েছে যে ভাই একসময় যে গণভবনে যায় নেত্রীর সাথে যেভাবে দেখে ওই রকম জমজমাট নেত্রীর আবাসস্থল, নেত্রী যেখানে আছেন, হাই সিকিউরিটি হেভি জমজমাট, ওখানে যে কথা বলে এসেছেন। তবে ওনাদের কারোর সাথে পার্সোনালি 1 মিনিট করেও কথা বলেননি, সমন্বিত সকলকে একসাথে রেখে। যতটুকু জানতে পারলাম সেখান থেকে নেত্রীর যে কথাটা ছিল সেটা হচ্ছে যে সকলে প্রস্তুতি নিতে হবে, আমাদের সময় খুব সংকীর্ণ। নেত্রী হাসতে হাসতে নাকি বলেছেন যে নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন। তো নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন, মানে ডিসেম্বরের সমস্ত পত্রিকায় হেডলাইন হয়ে যাবে নেত্রী দেশে। এটা নাকি হাসতে হাসতে উনি সবাইকে বললেন যে ডেডলাইন হেডলাইন সবাই তৈরি হও, সমন্বিত। তবে নেত্রী আবারও একটা কথা সুস্পষ্টভাবে প্রত্যেকটা নেতাকে বলেছেন, এই মুহূর্তে বিভাজন নয়, শুধু ঐক্যের দরকার। আর আমার তৃণমূলের কর্মী বাহিনী যারা প্রচণ্ড কষ্টে আছে, জেলে আছে, ভেতরে আছে, এদের সবার খোঁজ খবর প্রত্যেকটা নেতা নিতে হবে। কে কি করছেন না করছেন আমার কাছে লিস্ট আছে। ওখানে কিছু কিছু কমিশনাররা বলছিলেন যে আমি খবর নিচ্ছি বা খবর নিচ্ছি, জেল থেকে পাঠাচ্ছি। উনি নাকি সরাসরি অনেককে বলেছেন যে আপনি কিছুই করছেনও না, আপনার যতটুকু করার করছেন না বলতে আপনার যতটুকু করার সক্ষমতা আপনি তার 10 ভাগের 1 ভাগও করছেন না। নেত্রী সবাইকে বলছে যে আপনি 100% করেন, আপনারা করেন। করতে যাইয়া যদি এর ভিতরেও যদি সক্ষমতা, তো আর সকলের 100% নাই। যেমন ধরেন আমি 10 কেজি তুলতে পারবো, তাই বলে আমার পক্ষে 15 কেজি তোলা সম্ভব না। তো ওই রকমই অবস্থা যে নেত্রী বলছে বাকিটা আমি দেখব। তবে আমার কোনো কর্মী মানে 3-4 বলছে যে ওদের কষ্ট আমার সহ্য হয় না, আর ওদের কষ্ট দেখেই আমি, আমার গলায় ওরা রশি ঝুলাবে বলার পরেও আমি দেশে ঢুকছি শুধুমাত্র আমার তৃণমূলের কর্মী এবং আমার দেশের আম জনগণ ওদেরকে দেখার জন্য, যে ওদের বিপদে ওদের পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং বুঝতেই পারেন এই মিটিংয়ে এরপরে নেত্রী ভেতরে আরও অনেক নির্দেশনা দিয়েছেন, সকলকে প্রস্তুতি নিতে বলেছেন, আরও অনেক কিছু হয়েছে। ওগুলো আসলে ফাইনালি বলা হয়তো যাবে না বা বলার ইচ্ছাও নেই। কিন্তু নেত্রী তৃণমূলের উদ্দেশ্যে যা বলেছেন সেটাই বললাম। এবং যারা দেখা করেছেন কমিশনার, ওনাদের নামও আপনাদেরকে বলে দিলাম, এরিয়া ওয়ার্ড সহ বলে দিলাম। এর ভিতরে যদি কেউ যদি ভাইগা যায়, পালায়া যায়, সেটা হচ্ছে অন্য কথা। তবে আমরা যারা সমর্থক, এই পার্টির সমর্থক, নেতা কর্মী, নেতারা তো ভাই নেতা, আর আমরা তো কিছুই না, আমরা একজন সমর্থক। তাই বললো যে আমাদের মধ্যে ভালো খারাপ যেমন আছে, তার মধ্যে হয়তো আমরা 90% যারা আছি, 90% ওরা শেখ হাসিনার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করি না, এবং আমরা বিশ্বাস রাখি যে নেত্রী ঠিকই ফিরবেন। উনি যখন বলেছেন, উনি যেটা বলেন সেটা করেন। আর 10% 50-50 চান্স, তারা মনে হয় না, মনে হয়, মনে হয় না, মনে হয়, এই ধরনের লোক যারা আছে তাদের থেকে একটু দূরে থাকেন। আর ওই যে সব নিউজ সব খবর যে আরে না, একটা জিনিস শুধু বুঝে রাখেন, এই নিউজগুলো যত বেশি সরকারের ভেতরে যায় তত বেশি সরকার নড়ে ওঠে। নেত্রী যখন এর আগে বলেছিলেন আমি আসবো, তোমরা টেনশন করো না, কারো কোনো টেনশন ছিল না। যেই বলছেন ডিসেম্বর আসবে, ওই আমার ভাইয়া ছাইয়া কাইয়াদের বিচি কিন্তু কান্দে উঠে গেছে। আর এই যে গতবারের হাই মিটিং আর আজকের হাই ভোল্টেজ মিটিংয়ের পরে আগামী 2-4 দিনের ভিতরে যদি উত্তরের
কেউ যায়, দক্ষিণের আরও যায়, তারপরে ঢাকার বাহিরের কমিশনাররা যায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চেয়ারম্যানরা যায়, তখন অবস্থাটাই সরকারের কি হবে দেখেন। আর এরা যখন নেত্রীর সাথে কথা বলে তখন এরা আসলে উৎসাহ পায়, উৎসাহ পায়, দেশের ভিতরে এরা তখন কথা বলতে পারে। আর নেত্রী এখন যেটা চাচ্ছে, আমাদের সকলকে গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে আমাদেরকে মিশে যাওয়ার একটা নির্দেশনা আছে, মিশে যান এবং বুঝান এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নাই, তেল নাই, একটা একাকার অবস্থা, এই জিনিসগুলো শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে অবস্থাটা কি চলছে। আপনাকে বলতে হবে না আপনার আওয়ামী লীগ সমর্থক, আপনারা শুধু সমালোচনা করেন, চায়ের দোকানে বৈশা সমালোচনা করেন, আয় হায় রে আজকে টমেটো কিনতে গেছিলাম, টমেটোর এত দাম, আরে ভাই আমি বাঁচুম কেমনে। শুধু এই কথাগুলো তোলেন মানুষের কাছে, আপনি 3 অক্ষর তুলবেন, এবার দেখবেন যে 100 জন এটা কথা কইতেছে। চায়ের দোকানে যায় ফোনে কথা বলতে বলতে এটা তুলতে পারেন, ওই বিড়ির দোকানে বিড়ি টানতে টানতে কথাটা তুলতে পারেন, রাস্তার উপরে খাড়াইয়া রিক্সার মধ্যে বইয়াও রিক্সাওয়ালার লগে আলোচনা করতে পারেন। এর জন্য আপনারা আমি আওয়ামী লীগ কর্মী, এই দেখেন শেখ হাসিনা, না 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 ওগুলো কিচ্ছু বলার দরকার নাই, শুধু কাহিনী তুলে দেন এদের মাথায়, এদের মাথায় ধরবে, সেটাই হবে। এই ছিল আজকের এই হাই ভোল্টেজ বৈঠকের যারা গিয়েছেন তাদের নাম এবং জানিয়েছি।